আসসালামু আলাইকুম আলাইন ভাই, সালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আমি সোহর। আচ্ছা। ভালো আছেন তাও না? হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ। দেখতেছিলাম যে আপনি আপনার বেগুনের জমিতে অনেকক্ষণ ধরে কি যেন করতেছিলেন। তো আমি আসলাম হচ্ছে আমাদের সবুজ সাথী টাইগার কম্পোজ থেকে। আমি আমাদের যে কোম্পানি, এটা মূলত হচ্ছে যে কৃষি জমিতে জৈব সার নিয়ে কাজ করে বেশ অনেকদিন থেকে। আমি যদি স্পেসিফিক ভাবে বলি 2013 থেকে কাজ করে। তো আপনি যেহেতু এই বেগুনের জমিতে কাজ করছেন, তো আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই যেটা আমাদের কৃষক ভাইদের জন্য খুবই উপকারে আসবে। আশা করছি প্রশ্নগুলোর সঠিক উত্তর পাবো, যেটা আমরা এবং আমাদের কৃষকরা সবাই উপকৃত হবে। তো আপনার কাছে প্রথমে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে বেগুনের ফুল এবং ফল কিভাবে অধিক পরিমাণে আসে? ধন্যবাদ। তো আমি আসলে মূলত বেগুন দেখতেছিলাম। আমাদের এটা বেগুনের প্রজেক্ট, আমাদের ড্রিম সেক্টর। কিন্তু এখানে প্রায় 2 বিঘা জমি। এখানে এই 2 বিঘা জমিতে আমরা 2 বিঘাকে 4টা অংশে ভাগ করে নিয়েছি। আচ্ছা। এক পাশে আছে শসা, এক পাশে আমাদের মরিচের ভিতরে টমেটো দিয়েছি। আচ্ছা আচ্ছা। এরপরে একটাতে শুধু মরিচ আছে, আর এইটাতে আমরা বেগুন করেছি। আচ্ছা আচ্ছা। এবং এখানেও দেখছি কিছু টমেটোর গাছ লাগানো আছে। হ্যাঁ, এখানেও কিছু টমেটোর গাছ আমরা লাগাইছি। ওখান থেকেও কিন্তু আমরা অনেক টাকায় বিক্রি করছি। আচ্ছা আচ্ছা। তো মেইনলি যে প্রশ্নটা আমাকে করেছে সেটা হলো ফুল এবং ফল অধিক পরিমাণে কিভাবে আসে? ফল অধিক পরিমাণে কিভাবে আসে। তো ফুল ফল মূলত অধিক পরিমাণে আসে যে কারণে, সেটা হলো উদ্ভিদের যে পুষ্টি উপাদানগুলো রয়েছে, সেই পুষ্টি উপাদানগুলো যদি সঠিক পরিমাণে আমাদের জমির মাটিতে থাকে। এরপরে অনেক সময় দেখা যায় যে ফুল ফল ঝরে যায়। তো ফুল ফল ঝরে যাওয়ার কারণে কিন্তু আমরা মূলত জমিতে হরমোন ব্যবহার করি। হরমোন হিসেবে ব্যবহার করি আমরা ফ্লোরা ব্যবহার করি। এরপরে আমরা নোটাফস 24টা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি, কারণ এই নোটাফস 24-এ প্রায় অনেকগুলো পুষ্টি উপাদানই রয়েছে। আচ্ছা। আর হরমোনটা ব্যবহার করি পাশাপাশি। এরপরে আমরা সলুবর বোন ব্যবহার করি, চিলেটের জিঙ্ক যেটা, সেটাও ব্যবহার করে থাকি আমাদের জমিতে। তো এই সকল মানে কীটনাশকগুলো যদি আমরা ব্যবহার করে থাকি, তাহলে দেখা যায় যে ফুল ফলও অধিক আসে এবং ফুল ফল ঝরে যাওয়া থেকেও কিন্তু আমাদের এই বেগুনের গাছটাকে রক্ষা করতে পারি। আচ্ছা, যেহেতু ফলের কথা চলে আসলো, আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে, আপনারা দেখছি যে বেগুনে কিছু কিছু বেগুনে পোকা আছে, বা ম্যাক্সিমাম অন্য জমির তুলনায় বেগুনের পোকার পরিমাণটা কম আমাদের বেগুন। তো আপনি আসলে কি করেন যে ফুলের পোকা দমনের জন্য আপনি কোন পদ্ধতিটা অবলম্বন করতেছেন? ওইটাই দেখতেছিলাম, আমি একটু খুঁজে খুঁজে দেখতেছিলাম যে কেমন পোকা আছে গাছে। তো আসলে দেখতেছি মানে শতকরা হয়তো একটা কি দুইটা এরকম পোকা থাকতে পারে। হ্যাঁ, তুলনামূলক কম অন্য জমির তুলনায়। আসলে বেগুন চাষ যারা করে তারা মূলত জানে যে বেগুনে কিন্তু ফল এবং ডগা ছিদ্রকারী পোকার আক্রমণ কিন্তু সবচেয়ে বেশি হয়। আর এই কারণেই এই যে এই সময় চৈত্র মাস, বৈশাখ মাসে এই সময় কিন্তু বেগুন চাষ করা খুবই কঠিন। তো এই সময় আমরা যেটা সাজেস্ট করি, এবং বেগুন চাষি যারা আছে তারাও কিন্তু এই বিষয়টা জানে, যে আমরা যদি এনসিপিও ব্যবহার করি, এনসিপিও এইটা প্রতি লিটার পানিতে মানে 1/2 মিলি হারে। আচ্ছা, প্রতি লিটারে 1/2 লিটার পানিতে, হ্যাঁ 1/2 মিলি হারে যদি ব্যবহার করি। এর পাশাপাশি আমরা লুমেকটিন ব্যবহার করে থাকি, ম্যাকডোয়েট, এই যে পাতা ঔষধগুলো 30-35 টাকা দাম নেয়, এটা ব্যবহার করি। তো এই এনসিপি এবং লুমেকটিন বা ম্যাকডোয়েট এইটা আমরা আমাদের জমিতে এই যে গত সপ্তাহে মানে প্রায় 1 সপ্তাহ আগে আমরা যখন এখান থেকে বেগুন উঠাইছি, দেখা গেছে 50% বেগুনে আমাদের পোকা। আচ্ছা। আমরা সব বেগুন উঠাই ফেলছিলাম, মানে ছোট বড় সবগুলো বেগুন উঠাই ফেলছি। তারপরে 2বার এনসিপি এবং ওই ম্যাকডোয়েট একবার দিয়েছি এনসিপির সাথে, এবং লুমেকটিন মানে একবার দিয়েছি। আচ্ছা। দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমাদের জমিতে আর কোনো পোকা নেই। আরেকটা বিষয় হচ্ছে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা এই যে হলুদ ফাঁদ যেটাকে ইউজ করছেন, এটার কোনো সুফল পাচ্ছেন কিনা? হলুদ ফাঁদের সুফল আসলে কি বলবো, এই যে হলুদ ফাঁদ দেখা যাচ্ছে অবশ্য পোকা আছে এখানে। পোকা মানে সাদামাছি, হ্যাঁ, থ্রিপস, এরপরে এই যে মাছি পোকা, এগুলো কিন্তু মানে দেখা যায় যে আমাদের জমিতে মানে অনেক থাকে। হ্যাঁ, বিশেষ করে এই সাদামাছি মানে কিভাবে সাদামাছি কিন্তু এখানে অ্যাটাক করছে। হ্যাঁ, আটকে গেছে। আচ্ছা, এই যে সাদামাছি, হ্যাঁ সাদামাছিগুলো কিন্তু আটকে গেছে। তো আপনি সাদামাছি এবং থ্রিপস পোকা থেকে রক্ষা করার জন্য মূলত এই ফাঁদগুলো ব্যবহার করতেছি। এবং এই যে মাছি পোকা আছে, যেটা অনেক সময় ফল ছিদ্র করে ওর ভেতরে কিন্তু ডিম দেয়। আচ্ছা, তো মূলত এই ফাঁদটা কতদিন ধরে ইউজ করতেছেন? এটা আমরা বেগুনের ওই শুরু থেকেই, আমরা তো এর আগে দেখতাম হচ্ছে যে জারে ছিদ্র করে কিছু হরমোন দিয়ে সেই ফাঁদগুলো ইউজ করা হতো, কিন্তু এখন আপনার জমিতে আসে ফেনোমেনা সারটা। এখন দেখতেছি আপনারা হলুদ ফাঁদ এবং হচ্ছে কোথাও কোথাও সবুজ ফাঁদ যেন একটা ইউজ করছেন। এগুলো এখন ব্যবহার করতেছে যে সাদামাছি,
থ্রিপসের জন্য এবং এই যে মাছি পোকার জন্য ব্যবহার আচ্ছা। করতেছি এখন। তাহলে সবগুলো একসাথে কাজ করে, আর ফেরোমন ফাঁদ তো শুধুমাত্র এই মাছি পোকার কাজ করে। ফেরোমনটা শুধুমাত্র মাছির জন্য কাজ করে, হ্যাঁ। এটা সাদা পোকার জন্য কাজ করে বা হ্যাঁ, টিপসের সাদা জন্য মাছির জন্য কাজ কাজ করে, টিপসের জন্য কাজ করে। করে। যদি কৃষকরা নিতে চায় তাহলে কিভাবে নিবে? আমাদের কাছে এটা পর্যাপ্ত পরিমাণ মজুদ আছে। মানে আপনারা এটা সেল করার জন্য কাজ হ্যাঁ, করছেন? আমরা সেলও করি। আচ্ছা আচ্ছা। তো আমার কাছে আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে মালচিং করার পরও আপনাদের দেখছি যে কিছু কিছু গাছ মরে যাচ্ছে। ওই পাশে আমরা দুই একটা গাছ দেখলাম, আবার ওই পাশে দেখলাম। আচ্ছা। আর মালচিং করছেন দেখছি, যেটা অনেক জমিতে করে না, আসলে- আপনারা করছেন, তারপরে মরে যাচ্ছে কেন? আর এটা মরার পেছনে বিভিন্ন রকম কারণ থাকে, যেমন ব্যাকটেরিয়ার আক্রমণ, ছত্রাকের আক্রমণ। তো এই আক্রমণগুলোর কারণে আসলে এই গাছগুলো মারা যায়। আমাদের কিন্তু গোড়া পচা বা শিকড় পচা নেই, আমাদের এই ডোকা পচা। আচ্ছা। হ্যাঁ, এই ডোকা হ্যাঁ, ডগা পচা, ডগা পচা, ওখানে দেখলাম ডগা মূলত পচা। প্রায় জমিতেই দেখা যায়। তো আমরা এইটার মানে যেভাবে আসলে পচন হয় সেভাবে কিন্তু আমাদের পচন নাই, ওই হঠাৎ দু একটা, হ্যাঁ, তুলনামূলক মানে কম। শতকরা একটাও হবে না মনে হয়। এখানে যে গাছগুলো প্রায় 1000 গাছ আছে, আমার তো মনে হয় যে 10টা গাছও এই রোগটা বর্তমানে নাই। এর আগে ছিল, আমরা মূলত অ্যাফিক্স, এরপরে ম্যানসার, আদাক এই ঔষধগুলো ব্যবহার করার ফলে দেখা গেছে যে আমাদের এই রোগটা অনেকটাই ছাড়ছে। এবং আমরা তারপরে ডাইমেনশন ব্যবহার করেছি, নাটিভো ব্যবহার করেছি। এগুলো ব্যবহার করার পরে আমাদের এই রোগটা আর নাই আমাদের জমিতে। আমি আপনার কাছে শেষ একটা প্রশ্ন করতে চাই, যেটা আপনি প্রথমেই শুরুতে উল্লেখ করছেন যে জমি তৈরি করার বিষয়। তো আমরা যে কীটনাশক যেগুলো দিই, তো আমরা হচ্ছে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সারের দিকে আমরা বেশি মুভ করছি কৃষকরা। তো আমাদের জমি তৈরি করার জন্য টাইকো কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট প্রতি শতকে কত কেজি দিতে হয় আপনাদের বেগুনের জমিতে? আমরা মূলত যখন জমিটা তৈরি করি তখন প্রতি শতকে মানে 10 কেজি ভার্মি কম্পোস্ট ব্যবহার করেছি। এটা অনেকে টাইকো কম্পোস্টও ব্যবহার করে, তবে ভার্মি কম্পোস্টও ব্যবহার করলেও হবে, টাইকো কম্পোস্টও ব্যবহার করলেও হবে, যে যেভাবে ব্যবহার করতে পারে, যার কাছে যেটা মজুদ থাকে। আমাদের কাছে ভার্মি কম্পোস্টটাই মজুদ ছিল, যার কারণে আমরা ভার্মি কম্পোস্ট ব্যবহার করেছি। তো ভার্মি কম্পোস্ট ব্যবহার করার কারণেই এই যে একটা বিষয় লক্ষ্য করছেন কি, যে হলুদ মোজাইক যে রোগটা আমাদের পুরো মানে জমিতে পাতাগুলো হলুদ হয়ে যাওয়া, হ্যাঁ, পাতা হলুদ হয়ে যাওয়ার, এই যে হলুদ মোজাইক রোগটা কিন্তু এটা বেগুনের সবচেয়ে মারাত্মক রোগ। রোগ। আমাদের এত পরিমাণ ফোন আসে যে হলুদ মোজাইক রোগের কারণে, মানে কৃষকদের কাছ থেকে, যে এই রোগটা আমরা সারাতেই পারতেছি না, এটা বরাবরই বলে। আমি এটা লক্ষ্য করছি যে এই পাশের গুলাতে শুধুমাত্র ওই যে একটা গাছ, ওখানে হ্যাঁ, আমার মনে হয় পুরো জমি তাছাড়া সবগুলাই মোটামুটি ভালো আছে। 10টা গাছ হয়তো হলুদ থাকতে পারে। তো এইটা না হওয়ার পেছনে আসলে অন্যতম কারণ আমার মনে হয় ভার্মি কম্পোস্ট ব্যবহার করা। আচ্ছা। কারণ ভার্মি কম্পোস্টে বিভিন্ন রকম কিন্তু উপাদান থাকে, হ্যাঁ, কেঁচো সার যেটা। এরপরে আমরা চিলেটের জিঙ্কটা ব্যবহার করি, ফ্লোরা, এই তারপরে নোটাপদ 24, এগুলোর ব্যবহার করার কারণে দেখা গেছে যে আমাদের এই মানে হলুদ মোজাইক রোগটা খুবই কম। আচ্ছা আচ্ছা। তো আপনি মূলত বলছেন যে জমি প্রস্তুত করার সময় কৃষকদের 8 থেকে 10 কেজি টাইকো কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট দেওয়ার জন্য, যেন তারা জমিটা প্রস্তুত করতে পারে। প্রস্তুত করতে। তো আপনার মূলত রাসায়নিক সারের চেয়ে আমরা মানে জৈব সারটাকে বেশি প্রাধান্য দিই। আমাদের সবগুলো জমিতে আমরা জৈব সার বেশি ব্যবহার করি। জি জি। তো আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনার কৃষি আরো সামনের দিকে এগিয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে।